ওদেরকে ধন্যবাদ জানাবো। ওরা আগামী দিনের ভবিষ্যৎ, নতুন প্রজন্ম, ওদের মাথায় এই জিনিসটা যে এসেছে সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন বা উপস্থিত ছিলেন, খুব গুণী সম্পূর্ণ মানুষ, তাদের অমূল্য বক্তব্য আমরা সবাই শুনেছি, যা আমাদের এর আগে অনেক জানা ছিল না, সেটা আমরা কম বেশি আজকে জানতে পেরেছি। সঙ্গে আমি বলবো, আমাদেরই এখানকার ভূমিপুত্র, আমার স্নেহধন্য আবু সিদ্দিক, আমরা সবাই তাকে চিনি। এই বিষয়ের উপরে অনেক দখল রাখে এবং অনেক লড়াই করে, আমরা জানি। আমরা তাকেও আজকে পেয়েছি আমাদের মধ্যে। এবং সর্বোপরি আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন, আমার বয়োজ্যেষ্ঠ সমবয়সী এবং স্নেহধন্য যারা আছে, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। বক্তব্য আমরা অনেক শুনেছি, খুব বেশি বক্তব্য রাখবো না। শুধু এইটুকু বলতে চাই যে আজকে আমরা সবাই সংসারী মানুষ, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সংসার নিয়ে আমরা পড়ে থাকি। তার মাঝেও আজকে তিলে তিলে অনগ্রসর শ্রেণী, আদার্স ব্যাকওয়ার্ড কাস্ট যে পিছিয়ে পড়ছে, সেটা আমাদের একটু খেয়াল করতে হবে। তাই বলি, আজকের আপনারা শুনেছেন এনআরসির নামে আমাদের ভারতবর্ষের যে একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রীর কাজ কি? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতির মানুষকে সমান চোখে দেখা। কিন্তু আমরা কি দেখছি? আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা অনগ্রসর শ্রেণী, এই অনগ্রসর শ্রেণীর মধ্যে শুধু মুসলিম নয়, আদিবাসী, খ্রিস্টান, জৈন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। তো এই অনগ্রসর শ্রেণীর একটা ভাগ করে নিয়েছে 70 আর 30-এর, মানে 30-এর মধ্যে যারা আছে তারা অনগ্রসর শ্রেণীর মধ্যে পড়ে, তাদের ভোট আর সেই মানুষগুলো তাদের দরকার নেই। এমন কিছু আমাদের রাষ্ট্রের ব্যক্তি এবং শক্তি আছে, তারা এইটা ভাগ করতে চাইছে, যার জন্য বিভিন্ন রাজ্যে এখন ফেসবুক মিডিয়ার যুগ, আমরা সবাই খুলে দেখি, যে রাজ্যগুলো ডবল ইঞ্জিন সরকারের রাজ্য আছে, সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই আছে। যেখানে মুসলমান আছে, মুসলমানের সঙ্গে হিন্দুদের দাঙ্গা, যেখানে কুকি মেইতিরা আছে, সেখানে কুকি মেইতিদের সঙ্গে সেখানে দাঙ্গা, যেখানে যেমন সেখানে তেমন দাঙ্গা বাঁধিয়ে রেখেছে। আর সেই সঙ্গে বিভিন্ন রকম চক্রান্ত করে মানুষকে ডিভোটার বানানোর জন্য পার্লামেন্টে ক্ষমতা বলে সিএ এনআরসি পাশ করে নিয়েছে। সেই কাগজপত্র নিয়ে আমরা সারা ভারতবর্ষের মানুষ ছুটছি। তারপরে আমরা কি দেখলাম? আগের পূর্বতন বক্তারা বলছিলেন, এই যে ইউপিতে সরকার স্বীকৃত, ভারতবর্ষ সংবিধান স্বীকৃত মাদ্রাসা, সেগুলো উত্তরপ্রদেশের যোগী সরকার বুলডোজার চালিয়ে ভেঙে দিল। কোর্টের তোয়াক্কা করেনি, কোনো আইনের, কোনো সংবিধানের তোয়াক্কা করেনি। পরবর্তী আমাদের সংগঠন যখন এলাহাবাদ হাইকোর্টে গেলেন, এলাহাবাদ হাইকোর্টের যিনি জাজ ছিলেন তিনিও ঘোষণা করে দিলেন মাদ্রাসা অবৈধ। তারপর আমরা হাল ছাড়িনি, সুপ্রিম কোর্টে মামলা চলেছে। সুপ্রিম কোর্টে মামলা চলার পর সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দিলেন, বললেন মাদ্রাসা 127টা মাদ্রাসা যেটা ভেঙে দেওয়া হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এবং মাদ্রাসা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত মাদ্রাসা
ভারতবর্ষের সংবিধানে আছে মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙা যাবে না, তার ক্ষতিপূরণ দিতে হবে। এবং শুধু তাই নয়, শুধু উত্তরপ্রদেশের জন্য নয়, এই যে রায়টা হয়েছে সুপ্রিম কোর্টে, এই রায়টা সমস্ত ভারতবর্ষের সমস্ত যে রাজ্যগুলো আছে সব রাজ্যের জন্য প্রযোজ্য। তাহলে আমরা ইনসাফ পেয়েছি একটা জায়গায়, আমাদের চেষ্টা করতে হবে। আর এই যে ওয়াকফ সম্পত্তি, যেটা আমাদের কামরুজ্জামান সাহেব বলছিলেন, আরো বক্তারা বলছিলেন, শুনছিলাম বসে বসে, আমাদের আবু সিদ্দিক বলছিলেন, এই ওয়াকফ সম্পত্তিটা এটা কারোর বাপের সম্পত্তি নয়, এর সম্পত্তি মুসলমানদের দান করা সম্পত্তি, এ সম্পত্তি আল্লাহর সম্পত্তি। আর রক্ষণবেক্ষণ করবে কারা? মুসলমানরা। যেহেতু মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, দরগা, আজকে যদি ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তিটা ছেড়ে দেয়, যেগুলো বেদখল হয়ে আছে লক্ষ লক্ষ একর সম্পত্তি, সেই সম্পত্তিগুলো যদি ছেড়ে দেয়, যেগুলো বেদখল করে রেখেছে বিভিন্ন কওমের মানুষেরা, সেগুলো যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের সরকার রাজ্যতে আর জমি খুঁজে পাবে না। তাই মাথায় বুদ্ধি এসেছে, যে কোনো প্ল্যানে এই সম্পত্তিটা সরকারিভাবে আমাদের হস্তক্ষেপ করতে হবে। তাই সেই জন্য নতুন করে আবার এক ফোন দিয়ে এটেছে, আবার একটা বিল এনেছে পার্লামেন্টে। সেই বিলের দ্বারা আইনটা পাশ করিয়ে নিতে পারলে আবার এই সম্পত্তি, এই ওয়াকফ স্টেটের সম্পত্তিগুলো, এগুলো আবার নিজে হাতে কুক্ষিগত করতে পারবে, নিজের ইচ্ছে মতো খরচ করতে পারবে। তো আমরা আজকের এখানে যে কথাটা আপনাদের বলার জন্য এসেছি, সেটা হচ্ছে এই জায়গায় আমাদের গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে, ন্যায় প্রতিবাদ করতে হবে, যে আমাদের সম্পত্তি ওয়াকফ স্টেটের সম্পত্তি, দেখভাল করার দায়িত্ব মুসলমানদের। সুতরাং এই সম্পত্তি সরকারিভাবে হস্তক্ষেপ করে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া যাবে না। সেই প্রতিবাদ আমাদের করতে হবে। আমরা যদি ফোঁস না করি, মারতে না পারলে আমরা যদি ফোঁস না করি, আমরা যদি একতাবদ্ধ না হতে পারি, আমরা যদি সংগ্রাম লড়াই না করতে পারি, তাহলে একতরফা রায় হবে, একতরফা খোলা মাঠে গোল দিয়ে ওরা বেরিয়ে যাবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন সুপ্রিম কোর্টে, তিনি লড়াই করছেন ওবিসির জন্য। এই ওবিসিটা মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালে আসার পর এই সংরক্ষণ থেকে শুরু করে ওবিসি আমাদের সুযোগ করে দিয়েছিলেন। এখন এই দিয়ে আমাদের অনগ্রসর শ্রেণীর ছেলে মেয়েরা, তারা কলেজ, ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, ডাক্তারিতে, MBBS, IPS চান্স পাচ্ছে। শুধু আমাদের সম্প্রদায়ের ছেলেরা নয়, মাদ্রাসাতে পড়ে অনেক হিন্দুদের ছেলে মেয়েরাও IPS, IAS অফিসার হচ্ছে। তো সেই জন্য আজকের আমাদের সংগঠনটা করতে হবে, আবেদনটা করতে হবে, লড়াই সংগ্রামটা করতে হবে। এটা আমাদের নৈতিক অধিকার, এটা আমাদের শরিয়াতের নৈতিক অধিকার। আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা রক্ষা করতে হবে। এটা আমরা একজন মুসলিম হিসেবে আমাদের নৈতিক অধিকার। তাই সেই জায়গাটা আমরা আজকের এই শুভ সূচনার মধ্য দিয়ে, যেটা শুরু হলো, কলকাতাতে বড় আকারে আবার হবে, সেখানে ইনশাআল্লাহ আমরা সবাই যাব এবং আমরা আমাদের যে লড়াই, এই লড়াইয়ের যে সংগ্রাম লড়াই, এই লড়াইয়ের হাতকে আমরা শক্ত করব এবং আগামী দিনে আমাদের অধিকার আমরা বুঝে নেব। এবং ওবিসিটা আমাদের খুবই প্রয়োজন। আমাদের ছেলেমেয়েরা স্কলারশিপের টাকা পায়, সেটা বঞ্চিত হবে।
এই জন্য আমাদের সবার দায়বদ্ধতা আছে, আমরা সেই জায়গাটা চাইব যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে তার সঙ্গে আমরা থেকে তার হাতকে শক্ত করে লড়াই করে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন যে ওবিসি বন্ধ হবে না, কিন্তু তিনি যে বলছেন তার সঙ্গটা তো আমাদের দিতে হবে। তাই আমরা সবাই আমাদের অধিকারের জন্য লড়াই করি, আমাদের রাজ্য সরকার আমাদের পাশে আছে, আগামী দিন আমরা বিজয়ী হব।